কথা বাংলাদেশের সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া বাংলাদেশের তৈরি, বাংলাদেশের তরুণরা তৈরি করেছে। ফেসবুকের মতো, হোয়াটসঅ্যাপের মতো সব কিছুই এটার মধ্যে আছে। তাদের পরিবেশনায় সঠিক সময়ে সঠিক কথা, এই অনুষ্ঠানটা আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা আলোচনা করলাম ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতি নিয়ে। তারপরে আলোচনা করলাম আমরা পাট থেকে পলিথিনের বিকল্প ব্যাগ না শুধু পলিমার তৈরি করা যায় কীভাবে সেটা নিয়ে। আজকে আলোচনা করব আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে। কথাটা শুনলে খুব কঠিন খটমটে মনে হয়, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসলে সহজভাবে বললে এটা হচ্ছে জনসংখ্যার মধ্যে যখন কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা 50% অধিক হয়ে যায়, তখন ওই দেশটা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার এই সুফলটা পেতে পারে। এটা যে খুব সহসা সবাই পায় তা কিন্তু না। যতটুকু মনে আছে যে 60-70-এর দশকে দুটো দেশ পেয়েছিল, দক্ষিণ কোরিয়া এবং নাইজেরিয়া। দক্ষিণ কোরিয়া সেটাকে কাজে লাগাতে পেরেছে, আর নাইজেরিয়া পারেনি। আমরা আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি অর্থাৎ ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তার প্রফেসর সৈয়দ শাহাদাত হোসেন। কাজেই আমরা প্রথমে একটু আলোচনা করব যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসলে কি, আর দ্বিতীয় হচ্ছে যে এটা তো একটা উইন্ডোর মধ্যে থাকে, একটা টাইম উইন্ডো থাকে, এটা তো পারপিচুয়াল না। কাজেই আমরা কি অনেক পিছিয়ে গেছি নাকি এখনো পর্যন্ত সুযোগ আছে? আমি আপনার লেখায় দেখলাম যে দুইটা ফেজ ভাগ করেছেন, আপনি একটু বর্ণনা করেন। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পেয়েছে কি না, এই কোয়েশ্চেনটা সরাসরি এক উত্তরে বলা ঠিক না। আমরা সাধারণত যে কোনো কিছুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আলাদা করতে চাই, যে হয় পেয়েছে বা হারিয়ে গিয়েছে। কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা ডেমোগ্রাফিক প্রসেস। এই প্রসেসটা বাংলাদেশ অ্যাচিভ করেছে, কিন্তু এটার ডিভিডেন্ডটুকু এনজয় করা বা এক্সট্রাক্ট করা যে প্রয়োজনটা, সেটা কতটুকু পেরেছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড স্টেজটা বাংলাদেশ পৌঁছেছে। এটার যদি আমরা একটু পিছনের দিকে দেখি, মনে করেন যে এটার ফিউ ফেজেস, এটা একটা ক্রাফটিং ফেজ গিয়েছে। ক্রাফটিং ফেজ মানে এটাকে গঠন করার জন্য আমাদের দেশের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল। যেমন যদি 70-এর দশক, 80-র দশক, 90-এর দশককে আমরা চিন্তা করি, আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে অনেক ইন্টারভেনশন ছিল, আমাদের হেলথের ব্যাপারে অনেক ইন্টারভেনশন ছিল। এগুলো যে তখনই এটা ফলাফল দেখতে পেয়েছি তা না, কিন্তু একটা ফলাফল এসে দাঁড়িয়েছে কোথায়, যে আমরা 90-এর শেষের দিকে এসে আমরা দেখতে পেয়েছি যে আমাদের টিএফআর কমেছে, ফার্টিলিটি যেটা জন্মহার কমেছে, মৃত্যুহার কমেছে। মৃত্যুহার যদি আমরা একটু চিন্তা করে দেখি, যে মৃত্যুহারের যে ক্যাটাগরিগুলো, যে শিশু মৃত্যু এবং সাধারণ মৃত্যু, দুটোতেই আমরা কমাতে পেরেছি। লাইফ এক্সপেক্টেন্সি বলতে যেটা বলা হয়, যে এভারেজ একটা মানুষের বেঁচে থাকার প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেট করা হয়, সেই লাইফ এক্সপেক্টেন্সির দিকেও আমরা বেড়েছে। এই সবগুলো যখন এই পজিটিভ সাইনগুলো যখন এসেছে, একটা দেশ তখন কি করতে পারে, যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলোতে আরো মনোযোগ দিতে পারে। আমার কিন্তু খুব স্পষ্ট মনে আছে যে 80-র দশকে
80 দশকে আমাদের মেইন স্লোগান ছিল আমাদের প্রধান সমস্যা এবং 1 নম্বর সমস্যা হচ্ছে জনসংখ্যা। আর আজকে কিন্তু আমরা উল্টো বলছি যে আমাদের জনসংখ্যার অর্থাৎ এখানে ইউএনএফপিএ অর্থাৎ ইউএন পপুলেশন ফান্ড তারা যেটা বলে যে 15 থেকে 54 বছর বয়সী এটা হচ্ছে কর্মক্ষম বয়স ধরে। আচ্ছা, এই বয়সটার সংখ্যাটা যখন তো আমাদের এখন সবাই বলে যে আমাদের গড় বয়স হচ্ছে 28 অথবা 29। যদি সেইটাকে ধরি তাহলে কি আমাদের সামনে কিছু ড্রাস্টিক মানে মেজার্স নিয়ে বা খুব মানে আমরা ওইটাকে অর্জন করার জন্য এটা নিয়ে আমরা আমাদের লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারবো? জি, সেটাই বলছিলাম মাহবুব ভাই যে যখন আমরা এরকম একটা স্টেজে পৌঁছেছি, আপনি যদি একটু আমরা দুটো নাম্বারের দিকে তাকাই যে আর্লি 70s বাংলাদেশের ডিপেন্ডেন্সি রেট যেটা বলা হয় যে কর্মক্ষম লোকের তুলনায় কর্মহীন লোকের প্রপোর্শনটা যেটা সেটি প্রায় 90-এর মতো ছিল। 2000-এর শেষে আমরা আজকে এসে এটা 53-তে পৌঁছেছে। সেটাই একমাত্র ইন্ডিকেটর হিসেবে যদি দেখি সেটাই বলে দিচ্ছে যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে পৌঁছলে পরে কি করলে ডিভিডেন্ডটা কি? আসলে ডিভিডেন্ডটা হচ্ছে যখন একটা ডিভিডেন্ডটা তো সহজ ভাষায় আমরা বুঝি লাভ। অর্থাৎ একটা কোম্পানি আছে, তারা বছর শেষে জুন এন্ডের দিকে ডিভিডেন্ড ঘোষণা করে, কাজে ওটা আমাদের লভ্যাংশ ঘোষণা করে। এই ডিভিডেন্ডটা জনশক্তি থেকে ডিভিডেন্ড পেতে হলে তাহলে তো কতগুলো কর্মকাণ্ড প্ল্যান করতে হবে। সেইটা যে আমি সে কথাটাই যে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলোর বিষয়ে ইকোনমি এই বিষয়ে অধিক মনোযোগের একটা সুযোগ আসে যখন আমার কর্মক্ষম লোকের সংখ্যা বেশি হয়। এবং এটা করতে হলে যেটা শুরু করেছিলাম যে কতটুকু পেয়েছে সেটা মাপতে গেলে এই কর্মক্ষম জনশক্তিটাকে যদি প্রোডাক্টিভ ওয়ার্কফোর্স হিসাবে তৈরি করতে না পারি তাহলে তো আর আমরা লভ্যাংশটা পাবো না। এই জায়গাটায় আমরা বোধহয় পিছিয়েছি। এটি বলতেই হবে যে আমরা কর্মক্ষম জনগোষ্ঠী পেয়েছি, জনশক্তি পেয়েছি, কিন্তু এদেরকে আমরা ঠিক প্রোডাক্টিভ জনগোষ্ঠী হিসাবে তৈরি করতে পারিনি। এখানে 2-3টে ব্যাপার আছে যে কর্মক্ষমকে প্রোডাক্টিভ কর্মক্ষম করতে। ইট ইজ নট অ্যাবাউট পপুলেশন, ইট ইজ অ্যাবাউট প্রোডাক্টিভ রিসোর্সেস। জি, রিসোর্সেস। এটাকে প্রোডাক্টিভ করার অর্থ আমি এটাই বলছি যে একটি লোক কর্মক্ষম এবং শক্তি আছে, সে কাজ করতে পারে, কিন্তু তাকে যদি আমি কাজের সুযোগ করে না দিই, কর্মসংস্থান তৈরি না করি, তাকে যদি ঠিক সেই প্রোডাক্টিভ কাজটার জন্য প্রস্তুত না করি, সেই ক্ষেত্রে তো তার প্রোডাক্টিভিটিটা আমরা ইকোনমিতে ফেরত পাচ্ছি না। এটিতে হচ্ছে যে আমাদের ধরেন 2010 নাগাদ একটা থট ছিল যে পপুলেশন ম্যানেজমেন্ট, এর আগে থট ছিল পপুলেশন কন্ট্রোল। সো এই পপুলেশন ম্যানেজমেন্ট যখন আমাদের ছিল, এই সময়টিতে আমরা ম্যানেজমেন্ট সম্ভবত খুব ভালো করতে পারিনি। সেক্ষেত্রে আমাদের লভ্যাংশটি পুরো ঘরে উঠেছে এটি ভাবতে পারি না। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সময় কি ফুরিয়ে গেল কিনা, ফুরিয়ে যায়নি, কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে নেই। এবং এই সময়ে আমাদের যে কাজটি করতে হবে সেটা অনেকটা, আমি একটা শব্দ বলি, কুইক ফিক্স টাইপের কাজ করতে হবে, যেটা হচ্ছে যে লো লাইং ফ্রুট যেগুলো, সেগুলো আমাদের অর্জন করতে হবে। তাহলে তো আমার মনে হয় যে একটা হচ্ছে একদম কুইক মানে একদম লো হ্যাঙ্গিং ফ্রুটস যেগুলো আছে সেটা, কিন্তু এই শর্ট টার্মের সাথে মিড টার্ম এবং লং টার্ম করার স্কোপটা আছে কিনা। অর্থাৎ আমরা কি এরকম চিন্তা করতে পারি যে ঠিক আছে, আমার
1 থেকে 3 বছর পর্যন্ত একটা, 3 থেকে 7 বছর পর্যন্ত একটা, 7 থেকে 15 বছর পর্যন্ত একটা। কারণ আমাদের তো সময় ওই স্ট্যাটিস্টিক্স আপনাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2035 পর্যন্ত আমরা এই উইন্ডোটা খোলা আছে। তো সেরকমভাবে কি কোনো প্ল্যান করা যায় বা করা হচ্ছে? মানে আমাদের এখানে মানে মূল দায়িত্বটা কার? মানে ইজ দেয়ার এনি টাস্ক ফোর্স, মানে যারা প্রধানমন্ত্রীর অফিসে বা প্রধানমন্ত্রীর অধীনে অথবা ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে, কারণ অনেকগুলো মিনিস্ট্রি এখানে যুক্ত আছে। মানে যদি এমনিতে আমরা বলি তাহলে বিএমইটি আছে, বয়েসেল আছে, টিভিটি আছে, টিভেট আছে, মট আছে, তারপরে ইউসিপি আছে, অনেক কিন্তু ট্রেনিং ইত্যাদি, কিন্তু ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি অনেক আছে, ইউনিভার্সিটি তো আছেই। কিন্তু তারপরেও কর্মক্ষম হচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এডুকেশনের পিছনে আমাদের পুরা বাজেটের বোধহয় সম্ভবত 1 থেকে 1.5% থাকে, আর স্বাস্থ্যের পিছনে থাকে হচ্ছে 1.5 থেকে 2%। তো কাজেই এইটা দিয়েও কিন্তু আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার মতো কর্মক্ষম একটা বয়সের সমস্ত জনসংখ্যা পেয়েছি। তাদেরকে তৈরি করতে হলে কি পদক্ষেপ নেওয়া উচিত মনে করেন? আমি ও কথাটাই একটু আমি বলছিলাম যখন, তখন হয়তো এইভাবে বলিনি যে আমাদের ফেনোমেনাটা ডেমোগ্রাফিক, জনমিতিক ফেনোমেনায় আমাদের এই জনসংখ্যার এই অবস্থানে এসেছে। কিন্তু একে ফ্রুটটা ঘরে আনতে হলে আমাকে আর জনমিতিক কাজ করলে তো হবে না, আমাদেরকে তখন অর্থনৈতিক তারপর বলবো গভর্নেন্স পার্সপেক্টিভ থেকে কাজ করতে হবে। যে কয়টা বিষয় আমি প্রায় চিন্তা করি, যে আমি 5টি জিনিস আপনার সাথে বলি। যে লেবার প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি, ফিমেল এমপ্লয়মেন্ট যদি আমরা বাড়াতে পারি, স্কিলটাকে যদি লেভেল আপগ্রেড করতে পারি, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশনটাতে কাজ করি, আমরা যদি ভবিষ্যতে একটি সমস্যা নিয়েও খুব সিরিয়াসলি চিন্তা করি, ভবিষ্যতের একটি সমস্যা আসছে যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আপনি যে কান্ট্রিগুলোর নাম বললেন সেই কান্ট্রিগুলোর দেখেন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটা আফটার এফেক্ট হচ্ছে এইজিং। কারণ আমি বলেছি যে লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, ডেথ রেট কমেছে, বার্থ রেট কমেছে, সুতরাং বয়স্ক লোকের সংখ্যা বাড়বে। সেই এইজিং ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা নিতে হবে। এই 5টি বিষয়ে যদি মনোযোগ দেওয়া হয় বা এই 5টি বিষয়ের জন্য যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হয়, তাতে করে আমি বলবো যে বাকি যে সময়টা আছে সেই সময়টায় ডিভিডেন্ড আমরা ঘরে আনতে পারবো। অকুপেশনের কথা যেটা বললেন, যে মানুষকে কর্মক্ষম এবং কর্মদক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বাড়ানো মানে হচ্ছে ট্রেনিং দিতে হবে। আচ্ছা, সেটা দেশেও হতে পারে, আবার বিদেশে যাওয়ার জন্যও হতে পারে। আচ্ছা, আমরা কি আমাদের এখানে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি এর আগেও কয়েকবার বলেছি, বিএমইটি, বয়েসেল ইত্যাদি, তারা হচ্ছে বিদেশে পাঠানোর জন্য। আমরা শুনি সব সময় যে বিদেশে আমাদের দেশে কাজের মানে মানুষ কাজ পাচ্ছে না, আর বিদেশে কাজের লোক পাচ্ছে না। আচ্ছা, কাজেই তারা মানুষ নিতে চায়। আমার এখন কোরিয়াতে দরকার ওয়েল্ডার, আমি ওখানে যদি কার্পেন্টার পাঠায় দেই তাহলে তো হবে না। এরকম কি কোনো তালিকা তৈরি করা হয়েছে যে এই 20টা অকুপেশনের জন্য আমাদের দেশ থেকে তরুণদেরকে, তরুণ বা তরুণীদেরকে চাচ্ছে? আমি তো দেখি, খুব দুঃখ লাগে দেখলে, যে দুবাইতে অথবা আবুধাবিতে বা অথবা যে কোনো এয়ারপোর্টে নামলে বাথরুম পরিষ্কার করছে সব বাঙালি, আর টিলে যারা বসে আছে তারা সব অন্য দেশীয়। কিন্তু আমার যে বাথরুম পরিষ্কার করছে সেও কিন্তু ডিগ্রি পাশ করা, আর সে হয়তো ইন্টারমিডিয়েট পাশ করা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে এই জিনিসটা নজর দেইনি। আমাদের যে পপুলেশন ডেমোগ্রাফিক এইটা হয়েছে এবং ডিভিডেন্ড পাওয়ার মতো
এটা পেয়েছি, আমরা অর্জন করেছি। এটা তো কোনো গিফট না, এটা হচ্ছে প্রাপ্তি, হ্যাঁ, এবং অর্জন, এবং এই অর্জনটাকে আমরা আসলে কাজে লাগাতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি বোধহয় পুরো বিষয়টি পরিষ্কার বলেছেন আর কি, যে আসলে আমরা কোথায় পিছিয়েছি সেটি খুব স্পষ্ট, যে আমরা কোন কাজের জন্য কাকে প্রস্তুত করব। একটি কথা হয়েছে যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশনটা গত অনেক বছর ধরে হয়নি। আমরা গার্মেন্টস শিল্পে অনেকটা এগিয়েছিলাম, সেটাতে আমাদের একটা এমপ্লয়মেন্ট এবং ওমেন, মানে আমরা বলবো যে মেয়েদের এমপ্লয়মেন্টের জায়গাটা ওখানে তৈরি হয়েছে। কিন্তু এই ডাইভার্সিফিকেশন বাদেও আমাদের যে জায়গাটায় আমরা পিছিয়েছি সেই বিষয়টা আপনি খুব ভালো বলেছেন। এখন আমরা কি করতে পারি, আমি ওই পয়েন্টটাতে যাই। আমি 5টা পয়েন্ট বলেছি, ওই 5টা পয়েন্টকে, এগুলো হচ্ছে যে লং টার্ম এই পয়েন্টগুলোতে যেতে হবে, কিন্তু আমাদের সময় খুবই কম। আপনি বলেছেন 35, আমাকে যদি আরও ডেমোগ্রাফিক্যালি বলতে বলেন, আমি বলবো 30 থেকে 35 এই সময়ের মধ্যে আমরা হয়তো ডিভিডেন্ডটা ডিমিনিশ হয়ে যাবে। ডিমিনিশ হয়ে গেলে আমাদের একটা বড় আনএমপ্লয়মেন্ট তৈরি হবে, আমাদের একটা ভবিষ্যৎ বড় এইজিং তৈরি হবে। এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হলে আমাদের খুব দ্রুততর কিছু কাজ করতে হতে পারে। আমি একটু যদি স্ট্র্যাটেজিক্যালি বলি, আমি কয়েকটা পয়েন্ট বলি। মনে করুন যে 20টা ইন্টারন্যাশনালি ডিমান্ডেড অকুপেশন আইডেন্টিফাই করা উচিত, যেটি কুইক ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করা যাবে। আমরা এখন 4 বছরের একটা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করে একজনকে স্কিল করে তাকে দিয়ে এমপ্লয়মেন্ট ফিল করতে পারবো না। সো 20টা অকুপেশন, ডিমান্ডেড অকুপেশন আমরা তৈরি করতে পারি। এবং এই ক্ষেত্রে মাহবুব ভাই, আপনি যেহেতু আপনার ফিল্ড নিয়ে বলবো আমি, যে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আগামী 5-7 বছরের মধ্যে এআই যে কাজগুলো করে ফেলবে, সেই কাজগুলোর জন্য আমরা স্কিল ডেভেলপ করলে আমরা আবারও পিছিয়ে যাব। সুতরাং সেই কাজগুলো আমাদের করতে হবে যেটা হিউম্যান অ্যাটাচ, লাইক খুবই সহজ কাজ, কেয়ার গিভিং। এই ধরনের কাজের জন্য প্রচুর ডিমান্ড আছে, আপনি জানেন। বিভিন্ন কান্ট্রিতে হসপিটাল অ্যাসিস্ট্যান্স, নার্সিং এইড, কিংবা হোম হেলথ সাপোর্ট, এই ধরনের কাজের জন্য কিছু কুইক ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার, এবং আইডেন্টিফাই করা দরকার এগুলো কোন কোন কান্ট্রিতে লাগবে, কেমন লাগবে। 6 মান্থ কম্পিটেন্সি বেসড ট্রেনিং তৈরি করা দরকার এই প্রত্যেকটা ইস্যুতে, ডিমান্ডেড 10-20টি ইয়েতে। 6 মাসে যদি আমরা একটা 6 মাস থেকে 9 মাসের ট্রেনিংয়ে আমরা একটা ইন্টারন্যাশনালি সার্টিফাইড অকুপেশন এর শ্রমিক বলি বা কর্মী বলি আমরা তৈরি করতে পারি। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এআই যদি শুধু আপনার ব্যবহারকারী হন, তাহলে কিন্তু আপনার পুরো সময় এটাই গেল। যদি আপনি ক্রিয়েটার হন, দেন আপনি আরেকটা হায়ার লেভেলে আমাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। সেই ব্যাপারে আমি একটু আলাদা করব মাহবুব ভাই এই কম্পোনেন্টটাকে, কারণ আমি ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশনের কথা বারবার বলছিলাম। এটি একটি ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন যেটা এআইকে নিয়ে কাজ করার জায়গা আছে। একটি বিষয় আমি বারবার বলছি যে আমি 6 মাস 9 মাসের ট্রেনিং চাচ্ছি। এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কিছুটা হলে হারনেস করার জন্য আমাদের যে এটাকে কি বলবো, একটা ওয়াটার লগিংয়ের মতো ম্যান পাওয়ার লগিং হয়েছে। এই লগিংটাকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে খুব শর্টকাট কিছু করতে হবে। ইমিডিয়েট কিছু পদক্ষেপ যদি আমরা সাজাই যে এই কাজগুলো করতে পারলে আমরা আমাদের এই জার্নিটার, মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জার্নির শেষ অংশটা আমরা কোনো রকমে ধরতে পারবো, সেইটা যদি আপনি কিছু বলেন। আমি যেটি বলছিলাম, শুরু করেছিলাম যে ফার্স্ট থিং আমি চাইবো যে অন্তত 20টি ইন্টারন্যাশনালি ডিমান্ডেড অকুপেশন আইডেন্টিফাই করা,
সেকেন্ড হচ্ছে এটার জন্য 6 to 9 months ট্রেনিংয়ের বন্দোবস্ত করা এবং এটি করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা গভর্নমেন্টের, এটা এনএসডিএকে সাপোর্ট করার জন্য হোক বা এনএসডিএর গভর্নেন্সে করা হোক, কিন্তু করতে হবে। থার্ড হচ্ছে সার্টিফিকেশন উইথ ডেস্টিনেশন কান্ট্রি রিকোয়ারমেন্ট, কারণ অন্য সার্টিফিকেশন দিয়ে পাঠিয়ে দিলে কোনো লাভ হবে না। ফোর্থ হচ্ছে আমি চাইবো যে ট্রেনিং সেন্টারগুলোকে এই কান্ট্রিগুলোর রিক্রুটিং এজেন্সির সাথে কানেক্টেড হওয়া, যে প্লেসমেন্ট কনফার্ম করে ট্রেনিং অফার করা, এগুলো একটু আগে অ্যারেঞ্জ করলে অতি সহজে করা যায়। অ্যাকচুয়াল প্লেসমেন্ট আর ওয়েজ আউটকামসটা কী হচ্ছে সেইটাকে মনিটরিং করার জন্য গভর্নমেন্টের একটা সিস্টেম থাকা, কারণ আমার আচ্ছা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা কি এই জিনিসটাকে এই যেগুলো আপনি বললেন, একটা তো হচ্ছে যে ট্রেনিংয়ের বিষয়গুলো, সেগুলো অনেকগুলো সংগঠন আছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। তারপরে যারা রিক্রুটিং এজেন্সিজের অ্যাসোসিয়েশন বাইরা, তারা রিক্রুট করে করে পাঠাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো নিশ্চয়ই পুরো জিনিসটাই জানে, তাদের অধীনে কোনো টাস্কফোর্স করলে কি এটা কার্যকর হবে মনে করে? এটি একটি অপশন হতে পারে, কিন্তু আমি একটু আপনাকে আরেকটা জিনিস বলছি যে এই যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিংয়ের যে বিষয়বস্তুটা বাংলাদেশের আমি শেষ স্টাডিতে পেয়েছি যে 19টা মিনিস্ট্রি এই টিভেট ট্রেনিংয়ের সাথে জড়িত। এখন এই 19টা মিনিস্ট্রিকে যদি আমরা কি বলবো কোঅর্ডিনেট না করতে পারি, হারমোনাইজ না করতে পারি, তাহলে এটা সম্ভব না। সো এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে গেলে আমার মনে হয় যে, যেহেতু আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের ব্যাপারে আমার মনে হচ্ছে যে এটা আমাদের একদম SOS স্টেজ, আমার মনে হয় যে এটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট টাস্ক ফোর্সও করে দেওয়া যেতে পারে, যেটা সবগুলো মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেট করবে উইদাউট স্পেন্ডিং টাইম অন আলোচনা, মিটিং, এগুলোতে সময় কম খরচ করে। এবং ট্রেনিং ইনস্টিটিউটগুলোর এই প্লেসমেন্ট মানে ট্রেনিং করানোর জন্য যে ইকুইপড হওয়ার দরকার, সেটার ব্যাপারেও গভর্নমেন্ট একটু সাপোর্ট দেবে। না, আসলে হচ্ছে কি যে এই ধরনের আলোচনাগুলো অনেক হওয়া উচিত। বিশেষ করে দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বলি যে আমাদের এই 22 মিনিট বা 23 মিনিটের আলোচনায় আমরা শুধু কথাগুলোকে মানে স্ফুলিঙ্গের মতো তুলে ধরতে পারি। এবং ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন। আমরা চাইব এবং দাবি করব যে কথা এবং গ্রিন টিভি এই আমাদের যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো নিয়ে ভবিষ্যতে যদি কোনো রাউন্ড টেবিল হয়, কোনো FGD হয়, কিংবা কোনো টাস্ক ফোর্স গঠন হয়, কিংবা এগুলো যদি আউটকাম হিসাবে আসে, তাহলেই প্রকৃতপক্ষে আমরা কিছু কন্ট্রিবিউশন আমরা রাখতে পারবো। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক মণ্ডলীকে। আবার দেখা হবে অন্য আরেকটা অনুষ্ঠানে।